মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে ভিডিওটা তোমরা দেখছো না, এটা হচ্ছে আমাদের 2023 সালের লাস্ট একটা ঘোরার ভিডিও। তো আমাদের হায়দ্রাবাদে একটা ভীষণ ভালো ঘোরার জায়গা আছে, সেটা হচ্ছে হায়দ্রাবাদের ছৌমহল প্যালেস। তো অনেক দিন ধরেই আমরা ভাবছি আসবো। আজকে আমরা এবং রিশানরা সবাই মিলে এসেছি হচ্ছে এই ছৌমহল প্যালেসে। দেখো, মোমো প্রথমবার যেই রিশানকে দেখতে পেয়েছে এক ঝলক, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রিশানকে জড়িয়ে ধরেছে। যখনই সকালবেলা শুনেছে যে রিশানও আসছে, মানে ওর আর খুশিতে তো ধরে না। তোমাদের যাদের বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই খুব ভালো করেই জানো যে বাচ্চা নিয়ে বাইরে ঘুরতে গেলে কত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে করে নিয়ে তারপর বেরোতে হয়। তো সেই জন্য হচ্ছে রাহুল পিঠে ওই ব্যাগটা নিয়ে এসেছে। এখানে সমস্ত মোমোর জিনিসপত্রই রয়েছে। ওমা, এখানে আসার পর দেখছি দাদাও পিঠে একটা মোটামুটি বেশ ভালোই বড় ব্যাগ নিয়ে এসেছে। এই যে গাছটা দেখছো, বট গাছে, অনেকক্ষণ ধরে আমরা দেখছি কি দূরে দাঁড়িয়ে যে সবাই হচ্ছে বিভিন্ন পোজে ফটো তুলছে। তা আমাদেরও একটু শখ হয়েছিল যে ঠিক আছে, তাহলে আমরাও এখানে একটু ফটোশ্যুট করব। তো সবার প্রথমে হচ্ছে রিশান আর মোমোর হচ্ছে ফটোশ্যুট চলছে। সঙ্গে সঙ্গে রিশানের মাম্মি মনে হয় কিছু রিলসও বানিয়ে নিয়েছে। মোমো আবার বলছে কি, মাম্মি আমার ভয় লাগছে। তো মোমো আর রিশানকে যেই গাছের ডাল থেকে নামিয়ে দিয়েছি, এখন চলছে হচ্ছে রিশানের মা আর হচ্ছে মোমোর বাবার ফটোশ্যুট। যদিও আমার হাতে ফোন মাত্র একটা, কিন্তু সে একটা দিয়েই হচ্ছে আমি দুজনের ফটোশ্যুট করছি। তার একটাই কারণ হচ্ছে আমি খুব ভালো ফটো তুলি, বাট রাহুল হচ্ছে ভালো ফটো তুলতে পারে না। ওদিকে আবার দেখছি রিশানের বাবা রিশানের হচ্ছে সিঙ্গেল ফটো তুলছে, মনে হয় টিলসও বানাচ্ছে। তো আজকে হচ্ছে আমরা অনেক সুন্দর সুন্দর এখানে ফটো তুলেছি। কয়েকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সবগুলো তো শেয়ার করা সম্ভব না। আজকে আমি একটা খুব বুদ্ধিমানের কাজ করেছি আমার সানগ্লাস আর টুপিটা নিয়ে এসে, কারণ আজকে ভীষণ রোদ উঠেছে। চলো তাহলে আস্তে আস্তে ছৌমহল প্যালেসের ভেতরে ঢুকি। বাইরের দৃশ্যটা দেখে তো তোমাদের নিশ্চয়ই ভীষণই ভালো লাগছে, আর আমি যখন সামনে থেকে দেখছিলাম না, আমার আরও ভালো লাগছিল। সত্যি বলতে জায়গাটা অসাধারণ। জানি না ভেতরে আমাদের জন্য কি ওয়েট করছে। এই ছৌমহল প্যালেসের আসল মালিক হচ্ছে নিজাম পরিবার। যে নিজাম নাকি একসময় যখন রাজত্ব করতো হায়দ্রাবাদে, সেই সময় তাদের সরকারি বাসভবন ছিল এই ছৌমহল প্যালেস। বর্তমানে প্রাসাদটি জাদুঘরে রূপান্তরিত হলেও এদের মালিকানা এখনও সেই পরিবারের হাতেই আছে। প্যালেসের নির্মাণ কাজ শুরু করেছিলেন নিজাম আলী খান দ্বিতীয় আসফ জাহ 1769 সালে। তিনি 4টি প্রাসাদ নির্মাণের নির্দেশ দেন, যেখান থেকে চৌমহল্লার নাকি নামকরণ করা হয়েছিল। চর বা চাহার শব্দ এবং এর বৈচিত্র্য, চৌয়ের অর্থ 4 এবং মহল শব্দের অর্থ উর্দু, হিন্দি এবং ফার্সি ভাষায় প্রাসাদ। প্রথমে আমরা যে রুমে ঢুকেছিলাম, সেখানে নিজাম পরিবারের ব্যবহৃত কিছু আসবাবপত্র, তাদের কিছু পোশাক পরিচ্ছদ সংরক্ষিত ছিল। তারপরে আমরা যে রুমটাতে ঢুকেছিলাম, সেখানে নিজাম পরিবারের সদস্যদের কিছু ছবি আঁকা ছিল, যেগুলো দেওয়ালে খুব সুন্দরভাবে টানানো ছিল। ওপরে ছাদের কারুকার্যটা তোমরা দেখতে পাচ্ছ, সত্যি খুবই অসাধারণ লাগছে দেখতে। এরপরে আমরা যে রুমটাতে এসেছিলাম, সেই সময়কালে নিজাম পরিবারের সদস্যদের যে সকল বাসনপত্রে খাবার পরিবেশন করা ছিল, করা হতো, সেই সকল জিনিসপত্রই হচ্ছে সংরক্ষিত করা ছিল। এর মাঝখানে আমি পূজা বেশ কিছু ভালো সেলফি আর ভিডিও তুলে নিয়েছি। চলো তোমাদের একবার নিচের পোর্শনটা ঘুরিয়ে দেখা। এই হলো ছৌমহল প্রাসাদের প্রাণকেন্দ্র। এটি আসফ জাহি রাজবংশের আসন ছিল। বিশাল স্তম্ভ বিশিষ্ট দরবার হলের একটি বিশুদ্ধ মার্বেল মঞ্চ রয়েছে, যার ওপর রাজকীয় আসন স্থাপন করা হয়েছিল। এখানে নিজামরা তাদের দরবার এবং অন্যান্য ধর্মীয় ও প্রতীকী অনুষ্ঠান পালন করত। এই যে ঘরটা তোমরা দেখছো, এখানে নিজাম যখন তার সেনাবাহিনী নিয়ে যুদ্ধে যেতেন, তারা যে সকল পোশাক পরিচ্ছদ এবং অস্ত্র ব্যবহার করতেন, সেগুলোই খুব সুন্দরভাবে এখানে সংরক্ষিত রয়েছে।
একটা লম্বা বারান্দা দিয়ে হেঁটে এসে এই ঘরে ঢুকে দেখলাম এখানেও নিজামদের প্রয়োজনীয় অস্ত্র আর তাদের যুদ্ধের সাজ সরঞ্জাম সুন্দরভাবে সংরক্ষিত আছে। চৌমহল প্যালেস তার শৈলী এবং কমনীয়তার জন্য অনন্য। 18 শতকের শেষের দিকে প্রাসাদটির নির্মাণ শুরু হয় এবং কয়েক দশক ধরে অনেক স্থাপত্য শৈলী এবং প্রভাবের সংশ্লেষণ উদ্ভূত হয়। প্রাসাদটি দুটি উঠানের পাশাপাশি গ্র্যান্ড খিলাওয়াত, ফোয়ারা এবং বাগান নিয়ে গঠিত। চৌমহল প্যালেস মূলত 45 একর জুড়ে ছিল, কিন্তু বর্তমানে এর মাত্র 12 একরই অবশিষ্ট আছে। এই চৌমহল প্যালেসের এত মনোমুগ্ধকর জিনিসপত্র দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমরা খেয়ালই করিনি যে আমাদের হাঁটতে হাঁটতে প্রায় 1.5-2 ঘন্টা মতো হয়ে গেছে। তো এখন আমরা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করব, তারপরে এখানে কিছু ফটোশ্যুট করব, তারপর ধীরে ধীরে আবারও অন্য যা কিছু দেখার আছে সেগুলো দেখতে যাব। আমাদের না আজকে 2টো জায়গায় ঘোরার কথা ছিল, কিন্তু এখানে এতটা জায়গা হাঁটার পর বাচ্চাগুলোর যা অবস্থা হয়েছে সেটা দেখে আমার আর মনে হচ্ছে না যে আমরা আদৌ নেক্সট জায়গাটাতে যেতে পারবো বলে। রিশান তো দেখো এতটাই টায়ার্ড হয়ে গেছে, ও বেচারা হাঁটতেই পারছে না, ওই জন্য পূজার কোলেই উঠে পড়েছে। আর মোমো তো ওদিকে ওর বাবার সঙ্গে রয়েছে। তো আমরা দুপুরে লাঞ্চও করিনি, তো এখান থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা আগে লাঞ্চ করব, তারপরে আমরা দেখবো যে আমরা পরের জায়গাটায় যাব কি যাব না। এইবারে আমি তোমাদের দেখাবো নিজাম ফ্যামিলির ব্যবহার করা কিছু গাড়ি কালেকশন। সেই সময়ও নিজাম ফ্যামিলি এনারা এতটাই শৌখিন ছিলেন এবং প্রচুর দামি দামি গাড়ি এনারা ব্যবহার করতেন, যেগুলো প্রত্যেক কটাই দেখো এখানে সংরক্ষিত রয়েছে। এবং এর রাইট সাইডেও দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড় করানো রয়েছে। ওই দূরে যে গাড়িগুলো রয়েছে দেখো, আমি দূর থেকেই তোমাদের দেখাচ্ছি। এই প্রত্যেকটা গাড়ি নিজাম এবং নিজামের ফ্যামিলির ব্যবহার করা গাড়ি। আজকে আমরা বাড়ি থেকে এই প্যালেসে এসেছি মাত্র 1 ঘন্টায়, তাও আবার স্কুটিতে চড়ে। যদিও রিশানরা কিন্তু গাড়ি করেই এসেছে। আর জানো তো, এই প্যালেসের একদম কাছেই মোটামুটি 5-7 মিনিট দূরত্বেই রয়েছে চারমিনার। মোমো আর রিশান দেখো কিভাবে দৌড়ে 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 পালাচ্ছে। রিশান তো তাও কিছুক্ষণ গিয়ে দেখো ওই দূরেও দাঁড়িয়ে পড়েছে, কিন্তু মোমোর আর দেখা পাওয়া যাচ্ছে না। এখন রাহুল দৌড়ে দৌড়ে যাচ্ছে মোমোকে খুঁজতে। আজকাল মোমো এত সাহসী হয়ে গেছে যে রাস্তাঘাটে বেরোলেও আর একবারও পেছন ফিরে তাকায় না। আমি যত হাঁটছি মনে হচ্ছে এই হয়তো বাইরের গেটটা চলে এসেছে, কিন্তু এই রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছে না। এই যে বাদিকের বিল্ডিংটা তোমরা দেখছো, এটারও কিছু একটা নাম আছে, বাট আমি সেটা জানি না। আসলে অনেকক্ষণ ধরে হেঁটেছি বলে সবারই পা ব্যথা হয়ে গেছে। দাদা তো বসেই পড়েছে, আর আমি অনেকক্ষণ ধরে রাহুলের সঙ্গে ভাবছিলাম একটু সেলফি নেবো, বাট সেটা আর কোনোভাবেই পারছিলাম না, ঠিকভাবে পোজই দিতে পারছিলাম না। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি এক্সিট গেটের সামনে। ক্যামেরাটা নিয়ে এসেছিলাম, বাট ওরা সেটা রেখে দিয়েছিল, ভেতরে অ্যালাউ করেনি। এখন আমরা চলে এসেছি পিস্তা হাউসে। এখানে এর আগে একটা পিস্তা হাউসে গেছিলাম, বাট সেখানে কোনো লাঞ্চের ব্যবস্থা ছিল না। তো তখন ওরা আমাদের এই পিস্তা হাউসের খবরটা দিল, এই অ্যাড্রেসটা দিল যে তোমরা ওই পিস্তা হাউসে যাও, সেখানে লাঞ্চের ব্যবস্থা আছে। এখন প্রায় 4টে মতো বেজে গেছে, আর এখন আমরা দুপুরে লাঞ্চ করছি। এখন লাঞ্চ করতে করতে আমাদের আরও 1/2 ঘন্টা লাগবে, আর আমাদের পরবর্তী ডেস্টিনেশন গোলকোন্দা ফোর্ট। তো সেখানে যেতে আরও 1/2 ঘন্টা লাগবে, মোটামুটি 5টা তো বেজেই যাবে। দেখতেই পাচ্ছ অলরেডি আমরা গোলকোন্দা ফোর্টে চলে এসেছি। আর আমাদের গেটে ঢোকার মুখে এক ভদ্রলোক যিনি ছিলেন, উনি বললেন আপনারা তাড়াতাড়ি করে গিয়ে আগে টিকিটটা কাটুন, নাহলে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না। তো সেই জন্য রাহুল আমাকে নামিয়ে দিয়ে ও গেছে স্কুটিটা রাখতে, দাদা গেছে টিকিট কাটতে, আর এখানে আমি আর পূজা দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছ রিশানের হাতে কি রয়েছে, একটা হাওয়াই মিঠাই। এটাকে তো আমি হাওয়াই মিঠাই বলতাম, ছোটোবেলায় আমিও প্রচুর খেতাম। মোমোর হাতেও একটা রয়েছে, কিন্তু দেখো কিভাবে রিশানেরটাতে ভাগ বসিয়েছে। আসলে যেহেতু একটু সন্ধে সন্ধে মতো হয়ে গেছে না, গোলকোন্দা ফোর্টে একটু আলোটা কমে এসেছে। যদিও বা আমি ভাবছি গোলকোন্দা ফোর্টে আমি আরও একদিন আসবো, একটু দিনের বেলার মতো আসলে, তাহলে লাইটটা থাকলে কি একটু ভালো ভিডিও করা যায়, একটু ফটো তোলা যায়। আর আমাদের বাড়ি থেকে আসতে অনেকটা বেশি টাইমও এখানে কিন্তু লাগবে না, মোটামুটি ওই 1/2 ঘন্টা 40 মিনিটই লাগবে। দূরে দেখতে পাচ্ছ অভিদা আর রিশান বসে আছে। তোমরা তো ভালো করেই জানো, যারা আমাদের শ্রীশাইলামের ব্লগ দেখেছো, দাদা ভীষণ সুখী মানুষ। একটুখানি হাঁটলে, একটুখানি গরম লাগলেই দাদা একদম হাঁপিয়ে যায়। তো ওই যে দাদা বসে পড়েছে, দাদা খুব টায়ার্ড। দাদার ফেস দেখে ভালো করেই বুঝতে পারছো যে সে বেচারা খুবই টায়ার্ড।
এখন আমাদের হচ্ছে এই যে সাইডের যে জায়গাটা আমরা বসেছিলাম সেখান থেকে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদের উঠিয়ে দিয়েছে। তো অ্যাট লাস্ট আমরা যাচ্ছি হচ্ছে গোলকোন্ডা ফোর্টে নাকি একটা শো হয়, সেই শোটা দেখতে। এর আগে তো আমি আন্দামানে একটা সেলুলার জেলের শো দেখেছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, হয়তো ওরকমই কোনো একটা শো হবে, কিন্তু আমরা এখনও টিকিট কাটিনি। যদিও বা ভেতরে কিন্তু টিকিট কাটা যায়, বাইরে থেকেও টিকিট কেটে আসা যায়, আবার ভেতরে এসেও নাকি টিকিট কাটা যায়। তো এখন হচ্ছে আমরা প্রথমে টিকিট কাটবো, তারপর হচ্ছে ওই শোটা দেখবো, দেখে তারপর বাড়ি ফিরে যাব। আমি তো 6:30 বাজে আমি না কিছু একটা বল কিরে এখানে তো আমাদের ছাদের টিকিট কেটেছিস নাকি? Very tolerant. Very true. There was no religious intolerance during the Qutub Shahi. This palace, with its luxuriously decorated rooms, open courtyards, verdant gardens and sparkling fountains, must have been a veritable paradise. জানি না অন্যদের কি মতামত, কিন্তু সত্যি কথা বলতে আমার না এই শোটা দেখে ঠিক মনটা ভরলো না। আমি যতটা আশা নিয়ে এসেছিলাম এই শোটা দেখবো বলে, ঠিক আমার মনে ততটাও শোটা দাগ কাটতে পারলো না। কি জানি, হয়তো আমার সেই সেলুলার জেলের যে শোটা আমি দেখেছিলাম ওইটা হয়তো মনে এমনভাবেই গেঁথে আছে, তার সামনে হয়তো কোনো শোই আর আমার মনে দাগ কাটতে পারছে না। তো রিশান আর মোমোর হচ্ছে 2023 সালের এটা হচ্ছে লাস্ট মিটিং। এরপর হচ্ছে ওরা আবার 2024 সালে হচ্ছে দুজনের সঙ্গে দুজনে মিট করবে। তো আজকের জন্য যত কি বলে কোলাকুলি সব কিছু হচ্ছে ওরা সেরে নিচ্ছে। যেহেতু আমরা সবাই খুব চা খেতে পছন্দ করি, তো আজকে বাড়ি যাওয়ার আগে এই দোকানে একটা ছোট্ট করে টি পার্টি করে তারপরে হচ্ছে আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের 2023 সাল ভীষণ ভালো কেটেছে। নতুন বছরে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। 2024 সাল অনেক ভালো কাটুক, সুখে কাটুক, পরিবারের সঙ্গে খুব আনন্দে কাটুক। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন বছরে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট।